নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গাঁয়ের ডাক্তারের দ্বিতীয় পর্ব। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প গাঁয়ের ডাক্তার। গল্প পাঠে আমি অর্পিতা। প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গাঁয়ের ডাক্তারের প্রথম পর্বে আমরা দেখি যে ডাক্তার বেচারাম চক্রবর্তী ছিলেন অত্যন্ত নিরীহ প্রকৃতির একটি মানুষ। ডাক্তারের যৌবনকালেই তার স্ত্রী মারা যান। সেই কারণে সংসারে তার আর কেউ ছিল না। তার নিজের দেশ ছিল পূর্ব বাংলার কোনো এক পল্লীগ্রামে, কিন্তু তিনি কদাচিৎ দেশে যেতেন। এই গ্রামের জমিদার রজনীনাথ একটি চিকিৎসালয় স্থাপন করেছিলেন এবং ডাক্তার এই গ্রামে থেকেই এই চিকিৎসালয়ে ডাক্তারি করতেন। কিন্তু জমিদার মারা যাবার পর থেকে চিকিৎসালয়টি সংস্কার পর্যন্ত করা হয়নি, যার কারণে চিকিৎসালয়টি অনেকটাই ভেঙে পড়েছে। এই গ্রামেরই নারায়ণী নামের একটি 14-15 বছরের মেয়ে ডাক্তারের বাসন মাজা আরও ছোট ছোট কাজ করে দেবার জন্য তার বাড়িতে আসতো। মেয়েটি অনেক ছোটোবেলায় বিধবা হয়ে যায়। এই বিধবা মেয়েটি ডাক্তারবাবু নিজের গ্রামের গল্প শুনতে বেশ ভালোবাসত এবং ডাক্তারবাবুকে অসাধারণ মানুষ বলে ধারণা করত। একদিন সন্ধেবেলা ডাক্তার গ্রামের কিছু লোককে ডেকে চিকিৎসালয়টির শোচনীয় অবস্থার কথা জানান এবং সবাই মিলে ঠিক করে যে যুবক জমিদার অবনীনাথের কাছে গিয়ে তারা সাহায্য চাইবে, কারণ এই চিকিৎসালয়টি তার পিতৃ সম্পত্তি। এই পর্বে আমরা জানতে পারব অবনীনাথ কি তাদের সাহায্য করেছিল, না ডাক্তারবাবুর কপালে নেমে এসেছিল বিরাট কোনো ঝড়। পুরোটা জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। অবনীনাথের বৈঠকখানা তখন গুলজার বন্ধু বান্ধবে পূর্ণ। সম্প্রতি একটা থিয়েটার ঘর তৈরি করবার কথা চলছে। একটা বাঁধা স্টেজ না থাকলে থিয়েটার করা চলে না। বন্ধুবান্ধবেরা যথাসাধ্য 2-1 টাকা চাঁদা দেবেন, বাকি সব দেবেন অবনীনাথ। ডাক্তার গিয়ে নমস্কার করে দাঁড়ালেন। নায়েব মশাই জমিদারের কাছে গিয়ে কানের কাছে বললেন, এ ডাক্তার মশাই। হ্যাঁ, ডাক্তার মশাই? একটা বিকট হো হো হাসির শব্দে ঘরটা যেন ভেঙে পড়ল। এইসব বড়বড়দের কাছে দাঁড়িয়ে থাকতে ডাক্তারের মাথাটা নুইয়ে পড়ছিল। তিনি এদের কাছে তার প্রার্থনা জানাবে কিভাবে? অবনীনাথ ভ্রুভঙ্গি করে বললেন, বসুন মশাই, ওই টুলটাতে না হয় বসে পড়ুন। ডাক্তার ভাঙা টুলটার দিকে একবার চাইলেন। এই ঘরটার মধ্যে টুলে বসলে তাকে কিরূপ দেখাবে তা কল্পনা করে তিনি বসতে পারলেন না, দাঁড়িয়ে রইলেন। বললেন, আমার দরকার খুবই সামান্য, শেষ করে আমি এখনই চলে যাচ্ছি। রাখালচন্দ্র হাতে একটা তুড়ি দিয়ে কি একটা কথা বলতে যাওয়া মাত্রই অবনীনাথ একটা ধমক দিয়ে উঠলেন, চুপ করো হে রাখাল। হ্যাঁ, আপনার যা কথা একটু তাড়াতাড়ি করে বলে ফেলাই ভালো ডাক্তারবাবু, আমার এখন ঢের কাজ পড়ে আছে। ডাক্তার বললেন, না না, আপনার কাজে বাধা দেব না, 2-1টা কথাতেই শেষ হবে। আপনার পিতা রায়মহাশয় দাতব্য চিকিৎসালয়ের জন্য যে ঘরটি তৈরি করে দিয়েছিলেন, সেই ঘরটির অবস্থা ভারী খারাপ হয়ে পড়েছে। আপনি বাৎসরিক ওষুধ দেন, কিন্তু ঘরটার দিকে কোনো দিন চাননি। আপনার বাবা তৈরি করা এ ঘর, খুব আশা করছি ঘরটাকে আবার ঠিক করে দেবেন দয়া করে। অবনীনাথ খানিক চুপ করে রইলেন, তারপর গম্ভীরভাবে বললেন, এখন ওতেই কাজ চালিয়ে নিন ডাক্তারবাবু, ওদিকে বিশেষ কিছু করা হবে না।
আমি মনে করেছি আমাদের বাড়িতেই অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটির একটা শাখা খুলে দেব। এতে আমার একটা পয়সা লাগবে না, বরং গাঁয়ের লোকেরা ভালো ডাক্তার পাবে, ভালো ওষুধটাও পাবে। ডাক্তারের মাথাটা ঘুরছিল, খানিক তিনি কথা বলতে পারলেন না। অনেকক্ষণ পরে একটা চাপা নিঃশ্বাস ফেলে তিনি বলে উঠলেন, সে ভালো কথা, কিন্তু এখনও তো তার দেরি আছে। ততদিনে গোটা কতক টাকা দিয়ে যদি এই ঘরের চালখানা। রুদ্রগর্জনে তরুণ জমিদার বলে উঠলেন, যান যান, আর বেশি কথা বলবেন না। জমিদারের এক কথা, এর বেশি আর বলা হবে না। আর দেখুন, আপনার সম্বন্ধে কিছু কিছু কথা আমার কানে এসেছে। শুনলাম আপনি নাকি রাতে একটা পাঠশালা করেন চাষার ছেলেদের পড়বার জন্য। এটা ভয়ানক খারাপ কাজ হচ্ছে, কিন্তু জমিদারের বিপক্ষে একটা ষড়যন্ত্র বাঁধিয়ে তোলার ইচ্ছে আপনার। ওইসব ছেলেরা লেখাপড়া শিখে আর কি জমিদার বলে তেমনি খাতির করবে? লেখাপড়া শিক্ষা মানে ছোট লোকগুলোর মাথা খাওয়া, সেটা জানেন আপনি? দৃঢ় অথচ ধীরভাবে ডাক্তার বললেন, না, আগে জানিনি, এখন জানলুম। আপনি যা বললেন এ সত্য কথা। বুঝলুম আপনি তরুণ হলেও ভবিষ্যৎ ভাবতে পারেন। এইসব ছোট লোকেরা আপনার লাথি বুক পেতে নিচ্ছে, অসহ্য ব্যথায় লুটিয়ে পড়ছে, তবু জানতে সাহস নেই তাদের কেন লাথি খেলো। লেখাপড়া শেখালে আত্মবোধ শক্তি জন্মালে তারা এমনভাবে লাথি বুক পেতে নেবে না। কিন্তু জমিদারবাবু, আপনি জানেন না আপনার বাবা যে ছিলেন, এই ছোট লোকেরাই তার কতখানি প্রিয় ছিল। তিনি এদের মূল্য বুঝতেন, তাই এদের মানুষ করার জন্য অনেক চেষ্টা করেছেন। এদের শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে রাতের পাঠশালা করে শিক্ষা দিতেন। আপনার সে কথা আজ মনে না থাকতে পারে, কিন্তু যারা তার দ্বারা উপকৃত হয়েছে তারা ভুলে যায়নি। আপনি সব রকমের গ্রামটাকে উন্নত করতে চান, করুন, কিন্তু এই সব ছোট লোকেদের বাদ দেবেন না, কারণ এরাই হবে আপনার উন্নতির প্রধান সহায়। এ কথা মনে রাখবেন কিন্তু। এই কথা বলে ধীরে ধীরে ডাক্তারবাবু বার হয়ে গেলেন। পথে পাঁচু মণ্ডল দাঁড়িয়েছিল। উৎসাহের সঙ্গে সে জিজ্ঞেস করল, কি হলো ডাক্তারমশাই? হায় রে অভাগা দরিদ্রগুলো, তোদের বেদনা বুঝবে কে? ব্যথা না হলে পরের ব্যথা কেউ বোঝে না। নিজের চোখের জল না ঝরলে কেউ অন্যের চোখের জলের মূল্য বোঝে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাক্তার বললেন, ও ঘরে আর ডাক্তারখানা চলবে না রে পাঁচু। কিছুদিন পরে বাবুর বাড়িতেই একটা ঘরে ডাক্তারখানা হবে। একজন বড় ডাক্তার আসবে, সেই তোদের দেখাশোনা করবে। যাই হোক, ওষুধ খেয়ে বাঁচবি তখন। শুধু জল খেয়ে আর সর্দি কাশিতে ভুগে মরবি না রে পাঁচু। পাঁচু মণ্ডল ভারী খুশি হয়ে উঠল। সত্যি ডাক্তারমশাই, তাহলে আমরা বাঁচবো বটে। সেবারে ওই আনন্দবাবুর ছেলের ব্যারামে সেই যে কোত্থেকে একজন বড় ডাক্তারমশাই এসেছিল না, তার কি চেহারা, কী বা নল চালা, কানে লাগিয়ে সেই যে নল চালালেন, ছেলে একেবারে দুদিনে খাড়া হয়ে উঠল। আচ্ছা ডাক্তারমশাই, আপনি কেন নল চালাটা শিখলেন না? কপালে হাতখানা ঠেকিয়ে মলিন হেসে ডাক্তার কেবলমাত্র বললেন, অদৃষ্ট রে, সবই আমার অদৃষ্ট। পাঁচু জিজ্ঞাসা করল, আপনি থাকবেন তো ডাক্তারমশাই? এই দুজন ডাক্তারমশাই থাকলে? বাধা দিয়ে ডাক্তার বললেন, আমার আর থাকা কই হয় পাঁচু, 2-4 দিনের মধ্যেই ভাবছি চলে যাব। অবাক হয়ে গিয়ে পাঁচু বলল, চলে যাবেন? কিন্তু কেন? ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাপা সুরে বললেন, এখানে থেকে কি করব পাঁচু? আমার মতো লোককে দিয়ে কোনো কাজই হবে না। নতুন ডাক্তার আসবেন, ওষুধ তিনিই দেবেন, লোককে দেখাশোনা তিনিই করবেন। বাবু গাঁয়ে একটা বড় স্কুল করবেন,
তোমাদের ছেলেপুলেদের নৈশ পাঠশালায় পড়তে হবে না আর, সেখানে ভালো পড়াশোনা হবে। বাবু তোমাদের কর্মশান্ত জীবনে আনন্দধারা ঢালবার জন্য থিয়েটার ঘর করবেন। বিনা পয়সায় সে আনন্দ তোমরা উপভোগ করতে পারবে। দুর্দিনে আমি তোমাদের কাছে ছিলুম, সুখের দিনে তোমরা তো আমায় ডাকবে না পাঁচু, তাই আগে থেকেই সরে যেতে চাই। আমার যোগ্যতা সীমার মধ্যে আবদ্ধ, অসীমে নিজেকে বিস্তার করার মতো যোগ্যতা আমার নেই। একদিন এমনি কাজ খুঁজতে খুঁজতে তরুণ বয়সে তোমাদের কাছে এসেছিলুম। এখন এখানকার কাজ শেষ হয়ে গেছে, আবার খুঁজে দেখি কোথাও একটা কাজ পেতে পারি কি না। সেদিন সারা রাত ডাক্তার ঘুমোতে পারলেন না। একটা অসহ্য বেদনায় সারা বুকখানা ভরে উঠল, তারই উচ্ছ্বাস বার হতে চাইল। তিনি হিসেব করে দেখলেন এই গ্রামে এই সব দরিদ্রের মাঝে তার জীবনের ৩৫টা বছর কেটে গেছে। তিনি আজ আর বাইরের লোক নন, এই গ্রামেরই একটি অধিবাসী রূপে পরিণত হয়েছে। তার নৈশ স্কুলে অনেকগুলো নিজবংশী ছাত্র ছিল। এইসব গ্রামের ভদ্রলোকেরা আন্তরিক ঘৃণা করত, এদের স্পর্শ করা দূরে থাক, ছায়া মারাতেও সংকুচিত হতেন। অবনীনাথ স্কুল করছেন, কিন্তু এইসব ছেলে কি সেই স্কুলে পড়তে পাবে? কয়েকটি ছেলে অঙ্কশাস্ত্রে খুব ভালো, এরা কাল একটা মানুষ হতে পারে। চালনা না করলে এত পড়াশোনা, ডাক্তারের এত পরিশ্রম সবই ব্যর্থ হয়ে যাবে। সকালে উঠে তিনি একখানা চিঠি লিখে অবনীনাথের কাছে পাঠিয়ে দিলেন। সেই চিঠিতে তিনি স্পষ্ট করে জানালেন অবনীনাথ যেসব কার্য করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন তা অতীব প্রশংসনীয়, কিন্তু এতে তার কয়েকটি কথা বলার আছে। প্রথম, যে ডাক্তার আসবেন তারা শুধু ভদ্রলোকেদের দেখলে চলবে না, গরিবদেরও দেখতে হবে এবং ভদ্রলোকেদের মতো গরিবদেরও যত্ন করে ওষুধ দিতে হবে। গ্রামে যে স্কুল হবে তাতে শুধু ভদ্রলোকের ছেলেরা প্রবেশ পাবে তা নয়, অস্পৃশ্য চণ্ডাল, মালি, জেলে প্রভৃতি পড়তে পাবে, এইরূপ ব্যবস্থা অনেক আগে থেকে করা বিশেষ আবশ্যক। অবনীনাথের একটা কথা তিনি জানতে চান। যদি অবনীনাথ এ সকল প্রস্তাবে সম্মত না হন, তিনি স্বর্গীয় কর্তার হাতের লেখা দলিলের বলে নিজে যেমন আছেন তেমন থেকে এই সব ব্যবস্থা করে যাবেন। স্বর্গীয় জমিদার পুত্রের খেয়ালের ওপর প্রজাদের শিক্ষা ও দাতব্য চিকিৎসালয়ের ভার অর্পণ করে নিশ্চিন্তভাবে মরতে পারেননি। বিজ্ঞ জমিদার নিজের উইলে এটি লিখে গিয়েছিলেন এবং জমিদারের আয়ের 1/3 ভাগ এই সকল কার্যে ব্যয় হবে এই সম্বন্ধে একটা লেখাপড়া করে ডাক্তারের হাতে দিয়েছিলেন। তিনি মানুষ চিনতেন, ডাক্তারকে চিনতে তার বিলম্ব হয়নি। এতদিন অবনীনাথ নিতান্ত দয়া করে প্রজাদের হিতার্থে যা কিছু দিয়েছিল ডাক্তার তাই নিয়েছিল, একটা আপত্তিও তিনি করেননি। কিন্তু দরিদ্রের এবার বিশেষ রূপে নির্যাতিত হতে হবে দেখে তার অন্তরে সুপ্ত সিংহ গর্জে উঠল। তিনি দরিদ্রের দাবি নিয়ে জমিদারের বিপক্ষে দৃঢ় পদে দাঁড়ালেন। এই চিঠিখানা অবনীনাথের ক্রোধাগ্নিতে ঘি ঢেলে দিল। তিনি বরাবরই এই অকর্মণ্য বৃদ্ধকে দেখতে পারতেন না। তিনি ঠিক জানতেন এই বৃদ্ধ ভিতরে ভিতরে প্রজাদের উত্তেজিত করে, সেই জন্য প্রজারা নিয়মিত খাজনা ভিন্ন জমিদারের সেলামির 1 পয়সাও দেয় না। এই চিঠিখানা তার জিঘাংসকে বর্ধিত করে তুলল। কি করে এই বাউন্ডলে বৃদ্ধকে বিশেষ রূপে জব্দ করে লোকের কাছে ছোট করে চির বিদায় দেওয়া যেতে পারে, তিনি তাই ভাবতে লাগলেন। অবিলম্বে গ্রামে রাষ্ট্র হয়ে গেল অবনীনাথের বহুমূল্য হীরের আংটিটা হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে এটাও প্রচারিত হলো সেদিন রাতে যখন ডাক্তার দেখা করতে গিয়েছিলেন তখন আংটিটা টুলের পাশটায় পড়েছিল।
হঠাৎ মনে পড়ায় অবনীনাথ খোঁজ করে, আর পায়নি। গ্রামের ছোট বড় সকলেই পরস্পরের দিকে তাকালো। বিস্ময়ে সকলেই বলে উঠল, হ্যাঁ, ডাক্তার মশাইয়ের এ কাজ। পাঁচু মণ্ডল শুনে মাথা নাড়ল। রন্ধন নিরতা পত্নীর পানে চেয়ে বলল, জানিস বউ, দুনিয়ায় সবাই সাধু। বাবু আজ সকালে আমায় ডেকে বললেন, খবরদার পাঁচু, ও সোরের দিকে যেন যাস নে। গরিব মানুষ, থানা পুলিশ জড়িয়ে শেষটায় কেন মরবি। বাবু আরও বললেন, দেখ পাঁচু, আমি একটা ডাক্তারখানা করছি, শহরের খুব বড় ডাক্তার আসবে, সেই তোদের দেখবে, শুনবে, ওষুধপত্র দিবে। আর পাঠশালায় ছেলে পড়াবি কেন? আমি মস্ত বড় স্কুল করব, ওই যেখানে ডাক্তারখানা রয়েছে ওইখানে। সেইখানে ছেলেপুলেদের পড়াবি। বাবুর ইটের পাজা তৈরি হচ্ছে, মাসখানেকের মধ্যে আগুন পড়বে, তারপর ইটগুলা হয়ে গেলে স্কুল হতে আর কতক্ষণ। ডাক্তারমশাই চোর, কথাটা শুনে নারায়ণী তার ঘরে ছুটল। বেলা তখন পড়ে এসেছে। অস্তগামী রবির সোনার মতো কিরণটুকু গাছের পাতায় পাতায় পড়ে ঝিকমিক করে জ্বলছে। ডাক্তার নিজের জরাজীর্ণ বেতের বাক্সটা বারান্দায় টেনে এনে তার ভেতরের জামা কাপড়গুলো ফেলে কি খুঁজছিলেন। নারায়ণী একবার কাছে গিয়ে বসে পড়ল। কি খুঁজছেন ডাক্তারমশাই? একটা জিনিস নাড়ানি। তার কণ্ঠস্বর বড় ভার। নারায়ণী জিজ্ঞাসা করল, আংটি ডাক্তারমশাই? ডাক্তার দুইটি চোখ তুলে তার মুখের ওপর রাখলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আংটি নয় রে, আংটি নয়। আংটির চেয়ে বেশি দাম তার, সেটাই খুঁজছি। অবাক চোখে নারায়ণী দেখল হিজিবিজি কী সব লেখা বহু পুরাতন এক টুকরো কাগজ পেয়ে ডাক্তারমশাইয়ের চোখ দুটি প্রদীপের মতো জ্বলে উঠল। তিনি অতি যত্নে সেখানা হাতের মধ্যে রেখে বাক্সে কাপড় জামা তুলে বন্ধ করে দিলেন। নারায়ণীর দিকে চেয়ে মলিন মুখের একটু হাসির রেখা ফুটিয়ে তোলবার প্রয়াসে বিকৃত করে ফেলে আর্দ্র কণ্ঠে বললেন, আমি কাল সকালে এ দেশ ছেড়ে চলে যাব নারায়ণী। চলে যাবেন? কোথায় যাবেন? আর আবার কবে আসবেন? তার ব্যাকুল কণ্ঠস্বর ডাক্তারের হৃদয় স্পর্শ করল। তার চোখ দুটো অজ্ঞাতে কেমন করে জলে ভরে উঠল। তিনি রুদ্ধ কণ্ঠে বললেন, কোথায় যাব তা এখনও ঠিক করতে পারিনি, তবে গ্রাম থেকে জন্মের মতো যাচ্ছি। আর যে ফিরে আসবো না এ কথাও ঠিক। নারায়ণী অন্যদিকে চেয়ে আড়ষ্টভাবে বসে রইল। খানিক পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আংটিটি চুরি করার কথাতেই আপনি বুঝি? অকস্মাৎ দীপ্ত হয়ে উঠে ডাক্তার বললেন, তুইও কি ভাবিস নারায়ণী, আংটিটা আমি নিয়েছি? ছোট্ট একটা না বলেই নারায়ণী ছুটে পালিয়ে গেল। সন্ধ্যার সময় আবার একটা চিঠি লিখে জমিদার মহাশয়ের লেখা দলিলখানি দিয়ে একটা ছেলেকে তিনি অবনীনাথের কাছে পাঠিয়ে দিলেন। ঘাটে নৌকা বাঁধা। নৌকায় খানিক দূর গিয়ে তবে রেলওয়ে স্টেশনে যাওয়া যাবে। স্থলপথ দিয়েও যাওয়া চলে, কিন্তু জ্যৈষ্ঠের দারুণ রোদে স্থলপথ অপেক্ষায় জলপথে যাওয়া ঠিক, এটি ভেবে ডাক্তার নৌকা ঠিক করেছেন। নিস্তব্ধ ঘাটে এসে ডাক্তার একবার পিছন ফিরে দেখলেন, ওই অদূরে দেখা যাচ্ছে আমবাগান। ওর মধ্যেই তার প্রাণপেক্ষ প্রিয় চিকিৎসালয়, চিরপরিচিত ছোট্ট ঘরখানি। আজ তার সব হারিয়ে চোর বদনাম নিয়ে কেবলমাত্র একটা বাক্স সম্বল করে চিরবিদায় নিতে হচ্ছে। এ দুঃখ কি কিছুতেই যায়? এত শীঘ্রই তিনি পরাজয় মানতেন না, যদি বদনামটা তার ছড়িয়ে না পড়ত।
আজ তিনি ছোট বড় সকলের কাছে ঘৃণিত, কারোর কাছে মুখ দেখাবার জো নেই তার। কাল রাতে তিনি পাঁচুর বাড়িতে গিয়েছিলেন। সে গৃহমধ্য থেকে তাকে শুনিয়ে কন্যাকে লক্ষ্য করে বলেছিল, বল গিয়ে বাড়ি নেই, জমিদারের বিষ চোখে ওর জন্য পড়তে আমি পারবো নে। আর কি শোনবার জন্য তিনি এখানে পড়ে থাকতে চান? দেশটা ছেড়ে যেতে তার বুকে বড় ব্যথা পাচ্ছিল, চোখ ফেটে জল আসছিল। এই পথ ঘাট মাঠ সবই যেন তার আজন্মকালের পরিচিতি ছিল। অনেক সময় তিনি নিজেই ভুলে যেতেন তিনি এখানকার কেউ নয়, বিদেশি মাত্র। এই অধিবাসীরা তার কেউই ছিল না। নিজের স্বভাবগুণে তিনি এদের বড় আপন করে নিয়েছিলেন। এই উদার সুনীল আকাশ, বহমান মৃদুল বাতাস, পাখির কলগীতি সবই তার বড় নিজের ছিল। আজ এসব ছেড়ে যেতে হৃদয়ে চাইছিল না। তাই দুপা চলে চমকে দাঁড়িয়ে তিনি পিছন দিকে তাকিয়েছিলেন। নারায়ণী এসে প্রণাম করতেই তিনি চমকে উঠলেন। নত করে রুদ্ধকণ্ঠে বললেন, তুই তুই এসেছিস নারায়ণী? নারায়ণী কেঁদে বলে উঠল, হ্যাঁ ডাক্তার মশাই, বাবা বাবা আসতে দিচ্ছিল না, আমি না পালিয়ে এসেছি। একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেলে ডাক্তার বললেন, আমি যাচ্ছি রে নারায়ণী, কিন্তু যতদিন বেঁচে থাকবো তোদের কথা ভুলবো না। তোদের গরিব ডাক্তার কিছুই দিয়ে যেতে পারল না রে, কিন্তু অনেকখানি নিয়ে চলল। মাঝি ডাকল, ও বাবু আসুন, এই ট্রেন ধরতে হবে তো। চমকে উঠে ডাক্তার বললেন, হ্যাঁ হ্যাঁ এই তো আসি। নারায়ণী, আজকের দিনে এই অবস্থায় সবাই আমায় পর ভাবল, সবাই আমাকে দূর করে দিল। কেবলমাত্র তুই নারায়ণী, তুই আমায় নিজের ভেবে কাছে এসে দাঁড়ালি। আজ শেষ বিদায় পূর্বক্ষণে নিজেকে একেবারে একলা ভেবে একলা চোখের জল মুছছিল। তুই এমন সময় এসে তোর চোখের জল আমায় উপহার দিলি, যাতে জানতে পারলুম সবাই আমায় ভুলে গেলেও তুই ভুলবি নে। আশীর্বাদ করে যাচ্ছি যেন সুখী হতে পারিস। গোপনে চোখের জল মুছতে মুছতে তিনি নৌকায় উঠলেন। নদীর কালো জল চিরে নৌকা সোজা অগ্রসর হলো। অতৃপ্ত নয়নে ডাক্তার দেখতে দেখতে চললেন। সবই চিরপরিচিত। তার সেই শেষ বিদায়ের ক্ষণেও গ্রাম আগে যেমন ছিল তেমনই রয়েছে। ফিরে দেখলেন শূন্য ঘাটে নারায়ণী একা দাঁড়িয়ে উচ্ছ্বলিত অশ্রু জল মুছছে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।